নাহারপুরের মাঝখানে একটা পুরানো বাড়ি ছিল। এই বাড়িটা ছিল করিম সাহেবের, যিনি গরিব ছিলেন না, তবে ধনীও ছিলেন না। আর এই বাড়ি থেকেই শুরু হয় দুই বোনের গল্প। একজন ছিল সাদিয়া, সংস্কারের মূর্তি, আর অন্যজন ছিল নীলা, অহংকারের দোকান। শুরুতে দুই বোন একসাথে বড় হয়েছিল, এক থালায় খাওয়া, একসাথে ঘুমানো। কিন্তু যত বয়স বাড়তে লাগলো, নীলার মনে একটা অদ্ভুত জ্বালা জমতে শুরু করলো। গ্রামের লোকজন সাদিয়ার প্রশংসা করত, নীলার কানে এই কথাগুলো বিষের মতো ঢুকতে লাগলো। আমি সুন্দর, আমি চালাক, তাহলে সবাই সাদিয়ারই প্রশংসা কেন করে? তার তো না আছে রূপ, না আছে বুদ্ধি, তারপরেও সবাই তাকেই মাখন লাগিয়ে বেড়ায়। সাদিয়া সব জানতো, কিন্তু সে চুপ থাকতো, কারণ তার মনে হতো নীলা তার ছোট বোন, সময়ের সাথে বুঝতে পারবে। একদিন করিম সাহেব দুজনকে কাছে ডাকলেন। মা, এখন তোমাদের দুজনেরই বিয়ের সময় হয়েছে। সাদিয়া মাথা নিচু করল, আর নীলার চোখে চকচকানি এলো। প্রথমে সাদিয়ার জন্য রাহিমের প্রস্তাব এলো। রাহিম গরিব ছিল, মাঠে কাজ করত, কিন্তু মনের দিক থেকে পরিষ্কার ও ভালো মানুষ ছিল। নীলা যখন এটা শুনল, হেসে ফেলল। বাহ, বড় বোনকে তো চাষি মিলে গেছে, এখন জীবন মজায় কাটবে। যাই হোক, তারই তো ভালো লাগে মাঠে খাটুনি করতে। করিম সাহেব জবাব দিলেন। হ্যাঁ, সে গরিব, কিন্তু পরিশ্রমী ও সৎ মানুষ। সাদিয়া তার সাথে অনেক সুখী হবে। জি বাবাজি, আপনি যেটা ঠিক মনে করেন। নীলার জন্য মতিনের প্রস্তাব এলো। সে একজন পরিচিত ব্যবসায়ী, পাকা বাড়ি, নৌকর চাকর, সবকিছুই ছিল তার কাছে। এটা শুনেই নীলার অহংকার আকাশ ছুঁয়ে গেল। দেখলেন বাবাজি, ভাগ্য বোঝে কে কিসের যোগ্য। হরিনাথ নীলাকে জবাব দিলেন না, কারণ তিনি তাকে ভেতর থেকে চিনতেন। বিয়ে ঠিক হয়ে গেল, এবং শীঘ্রই দুই বোনের বিয়েও হয়ে গেল। সাদিয়া বিয়ে করে রাহিমের বাড়িতে চলে এলো। রাহিমের বাড়ি ছিল ছোট, খড়ের চাল, একটা ভাঙা রান্নাঘর, আর কিছু বস্তায় রাখা শস্য। সাদিয়া, আমার কাছে বেশি কিছু নেই, কিন্তু চেষ্টা করব যাতে তোমার কখনো কোনো কিছুর অভাব না হয়। আরে না না, আপনি এসব কথা কেন বলছেন? আপনার মতো এত ভালোবাসার স্বামী আমি পেয়েছি, আর কি চাই? আর ওদিকে নীলা তার শ্বশুর বাড়িতে পৌঁছল। আলিশান বাড়ি, চকচকে গাড়ি। বাহ, এত সম্পদ, এত সুনাম, সব আমার। এখন তো আমার আনন্দেই দিন কাটবে। এখন তো সাদিয়া আমার দিকে চোখও তুলতে পারবে না। এভাবে দৌলত ও শোহরতের গর্ব নীলার অহংকারকে দ্বিগুণ করে দিল। ওই কামালা, এদিকে আয়। এই আমার ঘর ঠিকমতো পরিষ্কার করিসনি কেন? কিন্তু আমি তো সকালেই পরিষ্কার করেছিলাম, ছোট মালকিন। কাজের মানুষ হলে কাজের মানুষ হয়ে থাক। যাও, এখনই এখানে মোছা দাও। জি ছোট মালকিন, আমি এখনই করে দিচ্ছি। আর শোন, কাউকে বল আমার জন্য ডাবের পানি আনতে। এভাবে কয়েক মাস কেটে গেল, এবং তিজের উৎসব এলো। দুই বোনই বাবার বাড়িতে এলো। সাদিয়া সাধারণ শাড়ি পরেছিল, আর নীলা পরেছিল রেশমি লেহেঙ্গা। তার হাতে রঙিন চুড়ি আর একটা বড় ব্র্যান্ডেড ব্যাগ ঝুলছিল। গ্রামের কিছু মহিলা উৎসব করতে এসেছিল। তখনই নীলা তার বোনকে নিয়ে মজা করতে শুরু করলো। আর বলো সাদিয়া, কেমন চলছে সব? রাহিম সাহেব খাবারও দেন কি না? আমি তো ভুলেই গেছি, নিজেই খাবার ভার পড়ে আছে। তোমাকে কোথা থেকে খাওয়াবে? নীলার তিক্ত কথা শুনে সাদিয়ার বুক ভেঙে গেল, কিন্তু বোনকে ছোট করে নীলা খুব আনন্দ পেল। বিকেল হতেই দুই বোন নিজ নিজ বাড়িতে ফিরে গেল। দিন যেতে লাগলো। সাদিয়ার জীবন সহজ ছিল না। ভোরে সূর্য ওঠার আগে উঠে পড়া, উনুন জ্বালানো, রান্না করা, স্বামী রাহিমের সাথে মাঠে যাওয়া, সারাদিন কঠোর পরিশ্রম করা। সন্ধ্যা হতে হতে সাদিয়া ক্লান্তিতে ভেঙে পড়ত, কিন্তু সে কখনো অভিযোগ করেনি। সাদিয়া, তুমি কি আমার উপর রাগ করেছ? কারণ আমি তোমাকে সেই আরামের জীবন দিতে পারছি না যেটার কথা তুমি হয়তো ভেবেছিলে। আমরা দুজনে একসাথে আছি তো, এই কঠিন সময়টাও কেটে যাবে। আচ্ছা চলো, আজকের রান্না আমি করব, তুমি বসে বিশ্রাম নাও। আরে না না, আমি রেঁধে দেব। আপনি কিভাবে রাঁধবেন? কেন? আমি কেন রাঁধতে পারবো না? আজ আমি আমার প্রিয় বউকে নিজের হাতে রেঁধে খাওয়াবো। তুমি শুধু বসো আর আরাম করো। এভাবে রাহিম উনুন জ্বালালো, রান্না করলো, এবং তারপর নিজের হাতে সাদিয়াকে খাইয়ে দিল। একদিকে রাহিম তার স্ত্রী সাদিয়াকে প্রচণ্ড ভালোবাসত, অন্যদিকে নীলার সব আরামায়েশ ছিল। কিন্তু একটা জিনিসের অভাব তাকে কষ্ট দিতে লাগলো, স্বামীর ভালোবাসা ও সম্মান। একদিন নীলা গোসল করে বের হলে মাথায় আঁচল দিতে ভুলে গেল। তখন তার শাশুড়ি আমিনা বেগম তাকে দেখে ফেললেন।
আরে মায়ের বাড়ি থেকে কিছু শেখোনি? বাড়িতে বউ কেমন থাকে তার নিয়ম কানুন জানো না? তুমি এখন মেয়ে না, এই বাড়ির বউ হয়েছ, অন্তত এর মর্যাদাটা রাখো। জানি না তারা কি দেখে আমার ফুলের মতো ছেলের সাথে তোমার মতো সস্তা মেয়ের বিয়ে দিল, গরিব গেও কোথাকার। নীলার শাশুড়ির কথা শুনে তার বুক ভেঙে গেল। যে আরাম আয়েশের স্বপ্ন সে দেখেছিল সেটা পেয়েছিল বটে, কিন্তু তার বিনিময়ে তার ভালোবাসা ও সম্মানের অধিকার হারিয়ে গেল। শুরুতে নীলার জীবন কোনো রানীর চেয়ে কম ছিল না। রেশমি শাড়ি, গহনা, কাপড়, নৌকর চাকর, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারল স্বামীর ভালোবাসা ছাড়া এসব অর্থহীন। মতিন সারাদিন দোকানে থাকত। সন্ধ্যায় বাড়ি এসে ক্লান্ত থেকে সরাসরি খেয়ে ঘুমিয়ে পড়ত। তুমি আমার জন্য সময় কেন বের করো না? তুমি মহিলা হয়ে থাকো, বেশি প্রশ্ন উত্তর করো না। তোমাকে সব আরামায়েশ দেওয়া হচ্ছে, এটাই অনেক। এরপর কিছুদিন কেটে গেল এবং খবর এলো মতিনের একটা বড় ব্যবসা ডুবে গেছে। ব্যবসায় বড় ক্ষতি হয়েছিল। মা, দোকানে অনেক বড় ক্ষতি হয়ে গেছে। যে বড় অর্ডার এসেছিল সেটা হঠাৎ ক্লায়েন্ট মানা করে দিয়েছে। তার ওপর ধার নিয়ে ভারী বিনিয়োগ করেছিলাম, এখন আমরা ঋণে ডুবে গেছি। মতিনের দোকানে ঋণ বাড়তে লাগলো। লোকজন সময় মতো ধার ফেরত দিল না। মতিনের অনেক টাকা আটকে গেল এবং শাশুড়ি আমিনা বেগমের আচরণও নীলার প্রতি পরিবর্তন হয়ে গেল। বৌমা, এখন 7টা সাজ কমাও, পরিস্থিতি বোঝো। এই গহনাগুলো আমাকে দাও, দরকারে কাজে আসবে। নীলা তার সমস্ত গহনা খুলে শাশুড়িকে দিয়ে দিল। যে নীলা একজন রানীর মতো থাকত, তার অবস্থা হঠাৎ একটা কাজের মেয়ের মতো হয়ে গেল। ওদিকে রাহিম একটা নতুন সিদ্ধান্ত নিল। সাদিয়া, এখন আমরা শুধু ফসলের উপর বেঁচে থাকতে পারবো না, আমাদের আরও কিছু করতে হবে। আমি শহরে একটা ছোট্ট দোকান ভাড়া নিয়ে নিই। আমরা মাঠে তাজা ফলসবজি উগিয়ে সেখানে বেচব। এতে আমাদের মন্ডির চেয়ে 10 গুণ লাভ হবে। সাদিয়াও রাহিমকে সাহস দিল। এভাবে দুজনে মিলে সবজি চাষ শুরু করলো এবং রাহিম সেগুলো মন্ডিতে না বেচে শহরের বাজারে গিয়ে বেচতে লাগলো। একদিন বিকেলে রাহিম সবজি বেচে বাড়িতে ফিরে এলো। আরে শোনো সাদিয়া, বাইরে একটু এসো। আরে সাদিয়া, খুশির তো কথাই। তুমি জানো, আজ আমার 10,000 টাকার সবজি বিক্রি হয়ে গেছে। এভাবে চলতে থাকলে শীঘ্রই আমরা ধনী হয়ে যাব। এসব তোমার কারণেই হতে পেরেছে। তুমি না থাকলে হয়তো এটা কখনো সম্ভব হতো না। এই যে শোনো, তোমার জন্য আর পাশের বাড়ির লোকের জন্য। আমার ফুলমতি, মজা করছিলাম, এসব তোমারই জন্য। আমার দৃষ্টি কি আপনি ছাড়া কাউকে দেখতে পারে? এভাবে রাহিমের আয় ধীরে ধীরে ভালো হতে লাগলো। সাদিয়া টাকার হিসাব রাখতে শুরু করলো। সে একটা একটা টাকা বাঁচালো। দারিদ্র্য তখনও ছিল, কিন্তু কোনো কিছুর ভয় ছিল না। কিছুদিন পরে যখন দুই বোনের মায়ের মৃত্যুবার্ষিকী ছিল, তখন দুই বোনই বাবার বাড়িতে এলো। এবার দুজনেই সাধারণ শাড়ি পরেছিল। এটা শুনে নীলার ঈর্ষা আরও বাড়ল। এরপর কয়েকদিনের মধ্যে মতিনের আর্থিক অবস্থা আরও খারাপ হয়ে গেল। ঘাড়ের গয়নাপাতি বিক্রি হতে লাগলো, নৌকর চাকর ছাড়িয়ে দেওয়া হলো। শাশুড়ির রাগ নীলার ওপরে পড়তে লাগলো। কুলক্ষণী, তুই কেন ডুবে মরিস না? আমার ছেলের সুখ খেয়ে ফেললি তুই, আমাদের বাড়িটাকে বরবাদ করে দিলি। এটা শুনে নীলার বুকে বড় ধাক্কা লাগলো। সে বুঝতে পারল যে দৌলত শোহরত দেখে তার অহংকার হচ্ছিল, সেটা তাকে একটা কুকুরের মর্যাদায় পাওয়া যাচ্ছিল। দুই বোনের জীবন এক নতুন মোড় নিচ্ছিল। একদিকে সাদিয়ার জীবন সুখের দিকে যাচ্ছিল, অন্যদিকে নীলার জীবন ধীরে ধীরে ধ্বংসের দিকে যাচ্ছিল। এক রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। নীলা রান্নাঘরের এক কোণে বসেছিল। কাঁদতে কাঁদতে চোখ ফুলে গিয়েছিল। পেছন থেকে শাশুড়ির গলা তার কানে বাজছিল। মায়ের বাড়ি থেকে টাকাও আনলি না, ভাগ্যও আনলি না। তুই তোর মায়ের বাড়ি চলে যা, এখানে তোর কোনো কাজ নেই, তোকে বসিয়ে খাওয়ানোর টাকা আমাদের নেই। এসব শুনেও মতিন চুপ ছিল। তার এই চুপ থাকাটা নীলার জন্য সবচেয়ে বড় থাপ্পড় ছিল। নীলার মনে হলো যেন তার পুরো অস্তিত্বটাই মাটিতে মিশে যাচ্ছে। পরের সকালে মতিনের দোকান পুরোপুরি বন্ধ হয়ে গেল। পাওনাদাররা দরজায় দাঁড়িয়ে, বাড়িও বিক্রি হওয়ার উপক্রম হলো। নীলার অহংকার পুরোপুরি ভেঙে গেল। সে কিছু না বলে একটা ছোট্ট পোঁটলা নিয়ে কাঁদতে কাঁদতে মায়ের বাড়ির দিকে রওনা হলো। নীলা মায়ের বাড়িতে পৌঁছালে করিম সাহেব অবাক হয়ে গেলেন। বাবার দলান স্বর শুনেই নীলা ফুপিয়ে কাঁদতে লাগলো। মা নীলা, কি হয়েছে? তুমি একা কেন? তোমার চোখে পানি কেন? কি হয়েছে আমার বাচ্চার?
বাবাজি, আমি হেরে গেছি। তারা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার কাছে তারা একজন কাজের মেয়ের চেয়ে বেশি কিছু না। আমি গৃহহীন হয়ে গেছি বাবা, আমি কোথাও নেই। তুমি কেনো না, তোমার বাবা এখনো বেঁচে আছে, চল ভেতরে যাই। করিম সাহেব নীলাকে ঘরের ভেতরে নিয়ে গেলেন, কিন্তু নীলা ক্রমাগত কাঁদছিল। তাই করিম সাহেব বড় বোন সাদিয়াকে ফোন করলেন। হ্যালো মা সাদিয়া, কেমন আছো তুমি? আমি ঠিক আছি বাবা, আপনি কেমন আছেন? আপনার গলা আমার কাছে ঠিক মনে হচ্ছে না, বলুন কি হয়েছে? মা সাদিয়া, নীলাকে তার শ্বশুর বাড়ি থেকে বের করে দিয়েছে। আপনি চিন্তা করবেন না বাবা, আমি বাড়িতে আসছি। করিম সাহেব পুরো ঘটনা বলে দিলেন। সাদিয়া মায়ের বাড়িতে এলে রাত প্রায় হয়ে গিয়েছিল। সে সরাসরি নীলার ঘরে গেল। নীলা দেওয়ালে হেলান দিয়ে কাঁদছিল। নীলার এই রূপ দেখে সাদিয়া হতবাক হয়ে গেল। ওহো, তাহলে আমাদের গর্বিতা নীলা এত দুর্বল হয়ে গেছে যে হেরে গিয়ে কাঁদতে বসেছে। কেঁদো না বোন, বোনেরা তো নিজেদের মধ্যে ঝগড়া করে, মারামারি করে, কিন্তু এর মানে এই না যে আমরা একে অপর থেকে আলাদা বা ঘৃণা করি। চল এখন কাঁদা বন্ধ কর। বোন, আমাকে মাফ করে দে। আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। মনে হয় আল্লাহ আমাকে এরই শাস্তি দিয়েছেন। আমি সবসময় তোকে ছোট করেছি, তোর গরিবি নিয়ে মজা করেছি, আর আজ আমি নিজেই খালি হাতে। আমার সাথে যা হয়েছে সব আমার কর্মের ফল। পাগল, বোনেরা মাফ চায় না, একে অপরকে সামলায়। চল এখন কাঁদা বন্ধ কর, না হলে বড় বোনের কাছ থেকে মার খাবি। না বোন, আমি বুঝতে পেরেছি, টাকা না, মানুষ বড় হয়। সাদিয়া সান্ত্বনা দিয়ে নীলাকে তুলল। এভাবে রাত কেটে গেল। পরের দিন সাদিয়া রাহিমের সাথে কথা বলল। রাহিম, আমি চাই নীলা আমাদের সাথে কাজ করুক, এতে সে এসব ভুলতে পারবে এবং জীবনে এগিয়ে যেতে পারবে। রাহিম কোনো প্রশ্ন না করেই বলল, ঠিক আছে সাদিয়া, তুমি যা চাও। নীলা তোমার বোন, মানে সে আমারও বোন। আমি এসব পারবো না সাদিয়া, আমার দ্বারা হবে না। আমি তোমার মতো শক্তিশালী না। নীলার কথা শুনে সাদিয়া শান্ত স্বরে বলল, হিম্মত হারিও না নীলা, আমিও শিখেছিলাম, তুইও শিখে যাবি, এবং একদিন সাফল্য তোর পায়ে চুমু খাবে। নীলা রাহিম ও সাদিয়ার সাথে কাজ করতে লাগলো। ভোরে উঠে মাঠে যাওয়া, মাঠে পানি দেওয়া, সবজি তোলা, আগাছা পরিষ্কার করা এবং রাহিমের সাথে শহরে গিয়ে দোকানে সবজি বেচা। এভাবে দিন যেতে লাগলো। নীলা রাহিম ও সাদিয়ার সাথে কাজ করে কিছু টাকা জমালো এবং নিজের একটা রেস্তোরাঁ খোলার সিদ্ধান্ত নিল। রাহিম ও সাদিয়া নীলাকে সাহায্য করলো এবং শীঘ্রই নীলা ও সাদিয়া মিলে পার্টনারশিপে শহরের মাঝখানে একটা রেস্তোরাঁ খুলে ফেললো। রেস্তোরাঁ খুব ভালো চলতে লাগলো এবং শীঘ্রই নীলা ও সাদিয়ার নাম স্টার্ট আপ আইকন গার্লস হিসেবে বিখ্যাত হয়ে গেল। একদিন মতিন করিম সাহেবের বাড়িতে এলো। বাবাজি, নীলা কোথায়? এখন তোমার নীলাকে নিয়ে কি দরকার? সে যে কষ্ট পেয়েছে সেটা কি কম ছিল? আবার চলে এলে জখমে লবণ দিতে। এভাবে বলবেন না বাবাজি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি নীলাকে ফিরিয়ে নিতে এসেছি। এত সমস্যার মাঝে আমি ঠিক ভুলটা বুঝতেই পারিনি। করিম সাহেব রাগান্বিত হলেন। বাবা, যে মানুষ ঠিক ভুল বুঝতে পারেনি বলে আমার মেয়েকে ছেড়ে দিয়েছিল, সেই মানুষের সাথে আমার মেয়েকে আবার কিভাবে পাঠাই? সে কি আমার মেয়েকে মানুষ না কোনো জিনিস মনে করে? মতিন বলছিল, তখন পেছন থেকে সাদিয়া ও নীলাও সেখানে চলে এলো। এত কিছু করার পরেও মন ভরল না যে ফিরে এলে? তুমি মাঝখানে বলো না, আমি নীলার সাথে কথা বলছি। তোমরা আমাদের মাঝখানে এসো না। মিস্টার মতিন, ভদ্রভাবে কথা বলুন। আপনি আমার বোনের সাথে কথা বলছেন, আমার মাঝখানে বলতে মানা করবেন না। মিস্টার মতিন, আজ হঠাৎ আমার কথা মনে পড়ল কিভাবে? কারণ আমার ভুল বোঝার হলো, আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে চাই। কি মজার কথা! তোমার অনুশোচনা আমি ভালো করেই জানি। আজ আমার কাছে সম্পদ সুনাম এসে গেছে, তাই আমার কথা মনে পড়ে গেছে। তুমি শুধু একজন লোভী মানুষ মতিন, তলাবিহীন কলসির মতো। আজ এখানে তো কাল ওখানে। নিজের সীমায় থাকো নীলা, তুমি আমার বেইজ্জতি করছো। বেইজ্জতি তার করা হয় যার কোনো ইজ্জত আছে। আপনার মতো মানুষের তো কোনো ইজ্জত নেই। এখন এখান থেকে চলে যান, না হলে ধাক্কা দিয়ে বের করতে হবে। আমি তোমাদের সবাইকে দেখে নেব। হ্যাঁ হ্যাঁ, দেখে নিও। এখন যাও এখান থেকে। এভাবে মতিন রাগে ফেটে পড়ে সেখান থেকে চলে গেল। এরপর দুই বোন অনেক উন্নতি করল এবং সাদিয়া ও রাহিম মিলে নীলার জন্য একটা ভালো ছেলে খুঁজে বের করল এবং নীলার বিয়ে করিমের সাথে দিয়ে দিল। আর এভাবেই দুই বোন সুখে শান্তিতে বাস করতে লাগলো।